রিয়েল জিডিপির সাথে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট এই ইস্যুস গুলো শেষ করেছিলাম, তাই তো? এবং আমরা আনএমপ্লয়মেন্ট কিভাবে আমরা কাউন্ট করব, আনএমপ্লয়মেন্ট রেট কিভাবে করব, এই সমস্ত কিছুই দেখেছিলাম, রাইট? সবাই মনে আছে? এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, আমি তো দাগিয়েও দিয়েছি কিভাবে এগুলো বের করতে হয়। এটা পারা যাবে, এটা খুব টাফ কিছু নয়। যেমন ফর্মুলা অনুযায়ী আপনি যখন দেখবেন নাম্বার অফ পিপল দেওয়া আছে, লেবার ফোর্স অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে আপনি আনএমপ্লয়মেন্ট রেটটা বের করতে পারছেন, রাইট? আবার যদি আপনার ওয়ার্কিং এজ পপুলেশন ফিগার দেওয়া আছে, তাহলে আপনি এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও বের করতে পারছেন, রাইট? আবার যদি আপনাকে ওয়ার্কিং এজ গ্রুপ এই অ্যামাউন্টটা দেওয়া থাকে, লেবার ফোর্সের অ্যামাউন্টটা দেওয়া থাকে, তাহলে আপনি লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা বের করতে পারছেন। সো এগুলো খুব টাফ কিছু না। ঘটনা হচ্ছে একটা ইকোনমিতে এই ইন্ডিকেটর গুলো বুঝতে হবে। একটা জিনিস একটু খেয়াল করেন, দেখেন আনএমপ্লয়মেন্ট রেটটাতে কিন্তু নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড বলা হয়েছে এবং লেবার ফোর্স নিচে দেওয়া হয়েছে। এখন দেখেন লেবার ফোর্সটা মানে কি, নাম্বার অফ পিপল এমপ্লয়েড এবং প্লাস নাম্বার অফ পিপল আনএমপ্লয়েড, দুটোই কিন্তু আছে, রাইট? তাহলে একটা জিনিস একটু আমাকে খেয়াল করে বলেন তো, এমপ্লয়মেন্ট টু পার্টিসিপেশন রেট যেখানটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ পিপল ডিভাইডেড বাই ওয়ার্কিং এজ, আর অন্যদিকে আপনার যেটা হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, সেটা হচ্ছে লেবার ফোর্স ডিভাইডেড বাই ওয়ার্কিং এজ পপুলেশন ইনটু 100। তাহলে কোনটার ফিগারটা বড় হবে, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট নাকি আপনার এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, কোনটা বড় হবে বলেন তো? দেখি আপনাদের বুদ্ধিতে কি কুলায়। এগুলো তো জাস্ট বড় হবে না? হ্যাঁ, কেন বলেন তো? ম্যাম লেবার ফোর্স তো এমপ্লয় আর আনএমপ্লয়েড যে যোগফল ওইটা। এক্স্যাক্টলি, এই ফিগারটাতে তো আমার এমপ্লয়েড আনএমপ্লয়েড দুটোই আছে, রাইট? বাট এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিওতে দেখেন শুধু নাম্বার অফ পিপল এমপ্লয়েড আছে, ঠিক আছে? সো এই জন্য এই ছোট ছোট ফর্মুলার সাথে ফর্মুলার যে এক্সপ্লেনেশন গুলো, এইগুলো একটু ভালো করে পড়বেন, তাহলে দেখবেন আপনাদের বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে? তো এগুলো তো করা যাবে, রাইট স্টুডেন্টস? করা যাবে? জি ম্যাম। খালি একজনই কথা বলে। করা যাবে? জি ম্যাম। জি ম্যাম। এই তো একজন দুজন তিনজন কথা বলে, গুড। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ। সো আজকে আমরা যেটা নতুন টপিক শুরু করব, প্রাইস লেভেল ইনফ্লেশন এবং সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। প্রাইস লেভেল ইনফ্লেশন, সিপিআই, এই দেখা যাচ্ছে স্টুডেন্টস? জি ম্যাম। জি ম্যাম। এগুলো কেন আমাদেরকে জানতে হবে? বিকজ আমরা যেহেতু ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস গুলো জানতে চাচ্ছি, তো সেখানে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা একটা খুব ভালো একটা ইন্ডিকেটর, যেটা আসলে বোঝায় যে আপনার দেশের ইনফ্লেশনের অবস্থাটা কি, এবং ইনফ্লেশনের অবস্থাটা যখন বুঝতে পারবেন, তখন আপনাদের পক্ষে এটাও ইজি হয়ে যাবে আসলে আপনি ইকোনমিতে মানে বিগত কয়েক বছরের তুলনায় আপনার এখন ইকোনমির অবস্থাটা কি। কারণ ইনফ্লেশনটা আসলে কন্টিনিউয়াস একটা প্রাইস লেভেল যখন বাড়তে থাকে তখনই ওটাকে বলে ইনফ্লেশন। এবং এটার সাথে আরেকটা জিনিস হয় যে ইনফ্লেশন বেশি বেড়ে যাওয়া মানে আপনি বুঝতে পারছেন আপনার দেশের মানুষের পারচেজিং পাওয়ারটা কমে গেছে। পারচেজিং পাওয়ার বলতে আসলে মানে আপনার দেশের মানুষ যে কারেন্সিটা থাকে সেই কারেন্সিটা দিয়ে কি পরিমাণের গুডস এবং সার্ভিস তারা কিনতে পারে। এখন দেখেন আপনি 2015 সালে যেই টাকায় যা যা কিনতে পারতেন 2020 সালে কিন্তু আপনি তা করতে পারেন না, তাই না? সো এইভাবে কিন্তু, কারণ কি প্রাইস লেভেল বেড়ে গেছে। আর আরেকটা কথা হচ্ছে আপনার যেই পরিমাণ টাকা আপনার হাতে ছিল, এটা আপনার পারচেজিং পাওয়ার। পারচেজিং পাওয়ার মানে আপনি এই টাকাটা দিয়ে আপনি কিছু জিনিস বা কিছু সেবা আপনি নিতে পারেন, সেটাও কমে গেছে। এই ইন্ডিকেটরস গুলো হচ্ছে একটা ইকোনমির জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ইকোনমিক্সটা এই জিনিসগুলোকে দিনের পর দিন
মাসের পর মাস এবং সবকিছু হিসাব করে, এবং কখনো এটা অ্যানুয়ালি এটাকে শেয়ার করে অথবা কখনো কোয়ার্টারলি শেয়ার করে। তো এই জিনিসগুলো আসলে খুব জরুরি, আমাদেরকে এটা বুঝতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এইভাবে ইকোনমিক্সরা সমস্ত ডাটাগুলো প্লট করে ফিগারস গুলো বের করে। হ্যাঁ, দেখেন এখানে এই সাইডটাতে দেখেন, এই দেখেন ইন্ডিকেটরস গুলোতে কত কিছু থাকে। জিডিপির ভিতরে কত কিছু আছে দেখেন। আমরা তো অল্প কিছুই পড়ছি। লেবার, একটা দেশের ইকোনমিতে লেবাররা কিভাবে, কত রকম ইন্ডিকেটর আছে, ওর হেলথ কেমন, ওর মানি কেমন, ওর ট্রেড কেমন, এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখেন আরো মোর ইন্ডিকেটরস আছে। আর কনজিউমারের কি কি আছে অবস্থান, কনজিউমারের অবস্থানগুলো দেখাচ্ছে। দেখেন তার পার্সোনাল সেভিংস কিরকম, তার ক্রেডিট কিরকম, মানে লোন কতটুকু নিয়েছে। এইভাবে বিভিন্ন ইন্ডিকেটর গুলো ইকোনমিক্সরা বের করে উইথ দ্য হেল্প অফ দ্য স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। এবং দেখেন এই যে ফিগার গুলো বের হয়, এবং এই ফিগারটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে একটা কনসেপ্ট, যেটা গ্র্যাজুয়ালি বিভিন্ন ইয়ারেরটা বের করা হয়েছে। দেখেন 2020-এর অক্টোবর, 21-এর জানুয়ারি, এপ্রিল, কোয়ার্টারলি করা হয়েছে, 3 মাস করে করে। এই জিনিসগুলো আমাদেরকে একটু ক্লিয়ারলি বোঝার জন্য সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা বুঝতে হবে। সো কিছুটা আইডিয়া হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এখন আমরা বুঝতে পারলাম প্রাইস লেভেল, এটা জানতে হবে, ইনফ্লেশন এগুলো বুঝতে হবে। এখন প্রাইস লেভেল বেড়ে যায়, বেড়ে গেলে ইনফ্লেশন হয়, আর কমে গেলে ডিফ্লেশন হয়। এখন প্রাইস লেভেল বেড়ে গিয়ে যে ইনফ্লেশনটা হয়, যেটা দিয়ে আমরা বুঝতে পারছি একটা ইকোনমির অবস্থানটা আসলে কেমন ছিল বা কেমন আগাচ্ছে, এটা এটা একটা দেশের জন্য প্রবলেম। কারণ কি, এটার মাধ্যমে যেটা হয় রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম। কারণ আপনার আসলে যে ইনকামটা, সেই ইনকামটা কিন্তু আপনি সত্যিকার অর্থে আর ব্যবহার করতে পারছেন না। আগে আপনার ইনকাম ছিল 30,000 টাকা 2015 সালে। এই 30,000 টাকায় আপনি হয়তো অনেক কিছু নিতে পারতেন, চাল ডাল। গুডস এন্ড সার্ভিসেস বলতে কিন্তু আপনি যে কনজিউম করেন সেটাই বলা হচ্ছে। সেটা হতে পারে আপনার রাস্তা ভাড়া, ট্রান্সপোর্টেশন, সেটা হতে পারে আপনার মেডিকেল পারপাস, সেটা হতে পারে আপনার এন্টারটেইনমেন্ট, সেটা হতে পারে আপনার রেগুলার খাবার দাবার। এই সব কিছুকেই ধরা হয় ইকোনমিতে। তো এই রিডিস্ট্রিবিউশন অফ ইনকামটার মানে হচ্ছে আগের মতো করে 2020 সালে আপনি কিন্তু একই টাকায় আপনি আপনার গুডস এন্ড সার্ভিস এনজয় করতে পারছেন না। ঠিক একইভাবে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, মানে আপনি আগে দেখা ওয়েলথের কথাটা যখনই চলে আসবে, তখন যেটা হয়, যখন মানুষের হাতে ক্যাপিটাল থাকে, মানে বড় অ্যামাউন্টের ক্যাপিটাল, যেটাকে ওয়েলথ বলা হচ্ছে ইকোনমিক্স এর ভাষায়, তখন সে কি করে, হয়তো বা এটাকে ব্যাংকে রেখে দেয়, অথবা সে নিজের কোনো প্রয়োজনে ব্যাংক থেকে টাকা নেয়। রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ যেটা বলা হচ্ছে ইনফ্লেশনের কারণে, যখন সে ব্যাংকের কাছ থেকে ক্যাপিটাল ধার করে টাকা, বা এটা যদি আমেরিকান হয় ইউএসডি, বা অন্য দেশে হলে ইউরো, হোয়াট এভার ইট ইজ দ্য কারেন্সি অফ দ্য স্পেসিফিক কান্ট্রি, যে পরিমাণে টাকা সে ব্যাংকের কাছ থেকে লোন করে, সেটা যখন সে পে ব্যাক করে, পে ব্যাক করার জন্য তো আপনার একটা কারেন্ট একটা ফিক্সড রেট বলে দেয়। বাট যখন ইনফ্লেশন হয়, তখন এটা তাকে যতটুকু তার পে করার কথা ছিল তার চাইতে বেশি পে করতে হয়, কারণ তখন ইন্টারেস্ট রেটটাও চেঞ্জ করে ফেলতে হয়। সো এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে লোয়ার্স রিয়েল জিডিপি অ্যান্ড এমপ্লয়মেন্ট। আমরা অলরেডি রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি শিখেছিলাম। আমরা জেনেছিলাম রিয়েল জিডিপির মাধ্যমেই কিন্তু আমরা কম্প্যারিজনটা করতে পারছি উইথ দ্য বেস ইয়ার। এই জিনিসটাও ইনফ্লেশনের কারণে কিন্তু সমস্যায় পড়ে যায়। দেখা যাচ্ছে রিয়েল জিডিপি এবং এমপ্লয়মেন্ট দুটোই at the certain of a stage ইনফ্লেশন থাকার কারণে কমতে থাকে। সো এরকম বিভিন্ন কারণে হচ্ছে। আরেকটা হচ্ছে ডাইভার্স রিসোর্সেস ফ্রম প্রোডাকশন। আপনার দেশে যত প্রোডাকশন হয়, সেটা ইনফ্লেশনের কারণে দেখা যাচ্ছে ইকোনমিতে একটা খুব মারাত্মক অবস্থা সৃষ্টি করে, যখন আপনার প্রোডাকশন লেভেলটাও হ্যাম্পার্ড হয়। তো এগুলো ছোট ছোট করে আমরা জানবো। এই জন্য আমাদেরকে ইনফ্লেশনটাকে একটু কন্ট্রোল করার প্রয়োজন হয়।
প্রাইস লেভেল যেন খুব বেশি বেড়ে না যায় সেটা খেয়াল করতে হয়, এবং এটা খেয়াল করার দায়িত্ব আপনার আমার শুধু একার নয়, এটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট থেকেই হয়। যখনই গভর্নমেন্ট এটা বুঝে, বিকজ তাদের কাছে ফিগার্স গুলো থাকে যে একটা ইকোনমিতে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, এটা খুবই মারাত্মক, তখন সে কি করে, কিছু ইন্টারভেনশন অ্যাপ্লাই করে। ফর এক্সাম্পল, সে কি করবে, একটা ইকোনমিতে যে পরিমাণের মানি ফ্লোট করে, মানে যে পরিমাণের টাকা মানুষের হাতে আছে, এটাকে কমানোর চেষ্টা করে। মানুষের হাতে বেশি টাকা চলে গেলেই কিন্তু ইনফ্লেশনটা বাড়ার সম্ভাবনা বেশি থাকে। তখন কি করে, ও করে কি, কিছু বন্ড ছেড়ে দেয়। এই টার্মটা আপনাদের জন্য একটু নতুন। বন্ড ছেড়ে কি করে, মানুষকে উৎসাহিত করে ইকোনমিতে মানিটা কমিয়ে এই ধরনের বিভিন্ন জায়গায় মানিটা যেন চলে যায়। তখন অতিরিক্ত মানি, যেটার কারণে সমাজে একটা অসুবিধা তৈরি হয়, সেটা কমে আসে। কিভাবে কমে আসে, মানুষ এই বন্ড গুলো কিনে, সিকিউরিটিস গুলো কেনে, তখন দেখা যায় টাকাটা ওখান থেকে সরিয়ে এই খাতে নিয়ে আসে। তখন গভর্নমেন্টের একটা ফান্ড বাড়তে থাকে, আর ইকোনমিতে যে অতিরিক্ত মানি থাকে সেটা কমতে থাকে। সেরকম বিভিন্ন উপায় আছে। তো এই উপায় এত কিছু তো আমাদের সব জানা সম্ভব নয়, আমরা কিছু জিনিস স্পেসিফিক জানবো। তার মধ্যে একটা জিনিস হচ্ছে, জি কেউ কিছু বলেন? জি ম্যাম। বিক্রি করে, এটা দিয়ে সে কি করে, এমপ্লয় মানে সাধারণ মানুষকে উৎসাহিত করে, বলে যে তুমি যখন ইকোনমিতে যে টাকাটা তুমি ধরেন, মানুষ কি করে, টাকাটা খাটায় ব্যাংকে অথবা শেয়ার মার্কেটে অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। এভাবে টাকা, অতিরিক্ত টাকা সমাজে প্রবাহিত হয়, ফ্লোট করে। এটাকে যখন বেশি করে তখন কি হয়, মানুষের হাতে বেশি টাকা চলে আসে, মানুষ অনেক কিছু অতিরিক্ত কাজ শুরু করে। খেয়াল করে দেখেন আমাদের এখনকার যে সমাজ ব্যবস্থা বাংলাদেশের, লাস্ট 10 ইয়ার্স কি এরকম ছিল? এখন দেখেন মানুষ প্রচুর খরচ করে, যে কোনো জায়গায় আপনি যান, আপনি অনেক কিছু খরচের অনেক ওয়ে আছে। এটার মানে কি, মানুষের কাছে এখন টাকা বেশি। এটা যখন বাড়তে থাকবে এক সময় ইকোনমির জন্য, তখন মুশকিল হয়ে যায়। তো এগুলো রেগুলার বেসিসে গভর্নমেন্ট কন্ট্রোল করার ব্যবস্থা করে। এই যে সঞ্চয়পত্র একটা বন্ড হতে পারে, আরো কিছু বন্ড আছে, ট্রেজারি বিলস, এগুলোকে তখন মনিটারি পলিসি বলে। এই মনিটারি পলিসিটাও আমার একটা ছোট্ট টপিক আছে, শেষে পড়াবো ওইটা। এটার মাধ্যমে কি করে, টাকাগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। সব করা না গেলেও একটা মোটামুটি একটা কন্ট্রোল হয়, তখন হয় কি, মানি সাপ্লাইটা কন্ট্রোল হয়। ইনফ্লেশন ইজ নট গুড ফর ইকোনমি, আবার ইনফ্লেশন একদম না থাকলেও আবার খারাপ, সেটাকে ব্যালেন্স করে রাখতে হয়। তো যাই হোক, এগুলো তো অনেক অনেক কনসেপ্ট, সব তো আপনাদের আসলে একবারে জানানো সম্ভব না, যেটা দরকার বেশি সেটা আমরা জানবো। তো তার মধ্যে আমাদেরকে বুঝতে হবে, এই যে ইনফ্লেশনের কথাটা আমরা বললাম, তার মানে কি, একটা ইকোনমিতে যে পরিমাণে গুডস এন্ড সার্ভিস আছে, এটা কি অবস্থানে আছে, এবং প্রাইস লেভেলের সাথে এটা যে ওঠানামা করছে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো সেই জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে আমাদের বুঝতে হবে, যেটা 100 ইন্ডেক্সে কাউন্ট করা হয়। 100 ইন্ডেক্সে কাউন্ট করে এটাকে কম্পেয়ার করা হয় উইথ দা কারেন্ট ইয়ার অ্যান্ড বেস ইয়ার। এক একটা দেশ তাদের বেস ইয়ার ঠিক করে নেয়। বাংলাদেশের বেস ইয়ার যেমন এখন ঠিক করা হয়েছে 2020 সাল, তার মানে 2020 সালের প্রাইস অফ দ্য অল কমোডিটিস ফিক্স রেখে অন্যান্য ইয়ারের আপনার প্রাইস কম্পেয়ার করা হবে, এটা ঠিক করা হয়েছে। প্রতি 5 বছর পরে পরে এটা চেঞ্জ হয়। তো এখন এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা আসলে কি জিনিস, এটা একটু আমাদের বোঝার দরকার আছে। কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা বাস্কেট অফ গুডস শো করে। হ্যাঁ, বাস্কেট অফ গুডস। এখন বাস্কেট অফ গুডসটা কি? বাস্কেট অফ গুডসটা হচ্ছে একটা ইকোনমিতে কনজিউমাররা যে ফিক্সড সেট অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, তারা তাদের ওই কারেন্ট অ্যাভেলেবল প্রাইস দিয়ে তারা এটা ব্যবহার করে। এখন তার মানে কি, আমার দেশে কিন্তু মোটামুটি মার্কেটে ঠিক করা আছে চালের কেজি কত, হ্যাঁ ক্যাটাগরিজ অনুযায়ী আছে, ডালের কেজি কত, আলুর কেজি কত, আপনি বাস ভাড়া কত, আপনি একটা হাসপাতালে যাবেন, আপনার হাসপাতালের ট্রিটমেন্টের খরচ কত, আপনি কোন একটা জামা কিনবেন, এটা প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ফিক্সড করা আছে। এটাই হচ্ছে ফিক্সড সেটস অফ কনজিউমার প্রোডাক্টস এন্ড সার্ভিসেস whose price is evaluated on a regular basis। একটা রেগুলার বেসিসে আপনি এটাকে হচ্ছে দেখতে পারেন। আর সিপিআই বলছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলছে যে এটা এমন ভাবে একটা মেজার্স করে that examines the weighted average of prices। ওয়েটেড অ্যাভারেজ কেন? কারণ এত ধরনের প্রোডাক্ট,
চাল, ডাল, বিস্কিট, আলু, ময়দা, আপনি খেয়াল করে দেখেন। আবার ট্রান্সপোর্টেশন, মেডিকেল, আপনার জামা কাপড়, বিভিন্ন কিছু, এতগুলো প্রাইস। এগুলাকে তো সবগুলাকে তো শুধু গুণ করলে যোগ করলে হয়ে যাবে না, তাই এগুলাকে করা হয় কি ওয়েটেড নেওয়া হয়। প্রাইস অফ বাস্কেট, ওই যে বাস্কেটের কথা বললাম, সেগুলো সব করা হয়, সেগুলো নিয়ে একটা ক্যালকুলেশন করা হয়। সো এবং এটা সাহায্যে কি বোঝা যায়, চেঞ্জেস অফ দ্য কস্ট অফ লিভিং। কস্ট অফ লিভিংটার মাধ্যমেও কিন্তু বোঝা যাচ্ছে যে ইনফ্লেশনের কারণে একটা দেশের ইকোনমির অবস্থা কিরকম। দ্য কস্ট অফ লিভিংটা কি, ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি, ওই পরিমাণ মানি নিডেড টু কভার বেসিক এক্সপেন্সেস। আপনার দেশের প্রতিটা মানুষের স্বাভাবিক প্রয়োজন, মিনিমাম প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটাকে বলা হয় বেসিক এক্সপেন্স। এগুলো মেটানোর জন্য আপনার পরিমাণ, টাকার যে পরিমাণ, সেটা কতটুকু লাগছে, এটাই হচ্ছে কস্ট অফ লিভিং। সো এই সব কিছু নিয়েই কিন্তু আপনার হচ্ছে যেটাকে বলে হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে চিন্তা করা হয়। কিছুটা আইডিয়া, ঠিক আছে। এখন আমরা দেখব যে এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা আসলে আমরা কি কি উপায়ে আমরা ক্যালকুলেট করতে পারি। দেখেন, কনস্ট্রাক্টিং দ্য সিপিআই। আচ্ছা, এটা আর বড় হচ্ছে না, এতটুকুই হচ্ছে। ও কিভাবে যেন করা যায়, আচ্ছা এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, কনস্ট্রাক্টিং দ্য সিপিআই। সিপিআই, আচ্ছা আমরা যখন এই বইটা পড়ছি, এটা যেহেতু একটা ইউএস রাইটারের বই, তাই বারবার এখানে ইউএস ইকোনমির কথা বলা হয়েছে। আমরা বাংলাদেশের জন্য চিন্তা করব বাংলাদেশের ইকোনমি। এরা বলেছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, যারা এই সমস্ত ফিগার গুলো ক্যালকুলেট করে। আর আমরা কি বলেছি মনে আছে আমাদের দেশের জন্য কোনটা বলেছিলাম, কিন্তু একটু লিখে নিবে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এটা কিন্তু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এই অফিসটা কিন্তু আপনাদের শেওড়াপাড়ার ওইখানেই অবস্থিত। কেউ দেখেছেন কিনা আমি জানি না। ওদের দায়িত্ব হচ্ছে এই ফিগারস গুলো সব ক্যালকুলেশনে নিয়ে আসা, এবং তার সাথে ইকোনমিক্সরা বসে এটাকে সিদ্ধান্তটাকে ফাইনালাইজ করে। যাই হোক, কনস্ট্রাক্টিং দ্য সিপিএ এটা কিভাবে হতে পারে, 3 স্টেজে হতে পারে। নাম্বার 1, সিলেক্টিং দ্য সিপিআই বাস্কেট। এই দেখেন, একটা দেশের ইকোনমিতে এইরকম করে সিপিআই বাস্কেটটাকে ফিক্স করা হয়। মনে করেন এটা একটা কোন একটা ইকোনমির একটা চিত্র, একটা পিকচার। কি কি আছে, হাউজিং, ট্রান্সপোর্টেশন, ফুডস এন্ড বেভারেজ, মেডিকেল কেয়ার, রিক্রিয়েশন, মানে আপনি ঘুরতে যাচ্ছেন, ওই দেশের ইকোনমিতে মানুষরা কত পরিমাণ, আপনার দেশের মানুষ কক্সবাজার যাচ্ছে, তারপরে আপনার সিলেটে যাচ্ছে বা অন্য কোথাও যাচ্ছে, কি পরিমাণের এডুকেশন আর কমিউনিকেশনের পেছনে খরচ হচ্ছে, সবকিছু মিলে আপনার সিপিআই বাস্কেট। হ্যাঁ, একটা বাস্কেট যেরকম নর্মালি আমরা চিন্তা করি সেটা। আর কি, কন্ডাক্টিং দ্য মান্থলি প্রাইস সার্ভে। প্রতি মাসে যে প্রাইস, এটা মার্কেটে ডিটারমিন হয়, মার্কেটে প্রাইসটা ডিটারমিনেশন হয় with the interaction of buyer and seller, producer and consumer ইন্টারেকশনের ফলে মার্কেটে যে প্রাইসটা ডিটারমিন হয়, ওটার একটা সার্ভে। এবং লাস্ট অফ অল, ক্যালকুলেটিং দ্য সিপিআই। তো এত অনেক কিছু আমার মোটামুটি এই জিনিসটা আইডিয়া করে জানিয়ে নিলাম, কনস্ট্রাক্টিং সিপিআই কি কি থাকবে। এখন আমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করব। ক্যালকুলেশন অফ সিপিআই যখন আমরা করব, ঠিক যেরকম করে আপনাদের রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপির জন্য আমরা কি করেছিলাম, একটা বেস ইয়ার ধরেছিলাম আর একটা কারেন্ট ইয়ার ধরেছিলাম, প্রাইস এবং কোয়ান্টিটি আমরা পেয়েছিলাম। ঠিক সিপিআই তো সেরকম করে করতে হবে। কি করতে হবে, এখানে প্রথমে কি করব, find the cost of the CPI basket at base period, find the cost of the CPI basket at current period, and calculate the CPI for the base period and the current period. তো এটার জন্য ফর্মুলাটা কি, তার মানে প্রথমে আমি বেস পিরিয়ডের সিপিআই বের করব, লাইক রিয়েল জিডিপি, নমিনাল জিডিপিতে কি ছিল, নমিনাল জিডিপি হচ্ছে আমার কারেন্ট ইয়ার, আর রিয়েল জিডিপি হচ্ছে আমার বেস ইয়ার। আবার রিয়েল জিডিপি আমার কারেন্ট এবং বেস দুটোরই হতে পারে। খেয়াল আছে, মনে আছে সবার? জি না। ওইভাবেই সিপিআইটা করতে হবে। তাহলে চলেন আমি একটু স্ক্রিন শেয়ার করার আগে আমি ফিগার গুলো একটু বলবো, তাহলে আপনাদের হবে কি দেখিয়ে দিলে আর প্র্যাকটিস হবে না। ঠিক আছে, তাহলে আমি একটু বলি, আপনারা একটু কিছু ফিগারস গুলো একটু নোট করে। নাম্বার 1, আপনারা প্রথমে 4টা কলাম করে, একটা হচ্ছে আইটেম,
প্রথম কলামটাতে লেখেন আইটেম। আমি এটা প্র্যাকটিস করানোর জন্য এভাবে করছি, হ্যাঁ, পরে আমি শো করিয়ে দিব। প্রথম কলামে লিখছেন আইটেম। জি ম্যাম। আচ্ছা, সেকেন্ড কলামে লেখেন কোয়ান্টিটি। থার্ড কলামে লেখেন প্রাইস। ঠিক আছে? জি ম্যাম। আবার বলছি, প্রথম কলামে আইটেম লিখবেন, আমরা কিছু আইটেম বলবো। সেকেন্ড কলামে কোয়ান্টিটি লেখেন, আমরা কিছু কোয়ান্টিটি বলবো। থার্ড কলামে প্রাইস লেখেন। এখন যেহেতু সিপিআই আমাদেরকে অবশ্যই একটা বেস ইয়ার এবং কারেন্ট ইয়ার এভাবে ধরে করতে হবে। তো ফর এক্সাম্পল, আমরা যেহেতু 2021 সাল এখনো শেষ হয়নি, তো আমরা 2021 সালের পুরোপুরি ফিগার কিন্তু এখনো পাবো না। তাহলে আমরা 2020 আর 2019টাকে চিন্তা করি। 2020টাকে আমরা কারেন্ট ইয়ার ধরবো, 2020 আপনি কারেন্ট ইয়ার ধরেন, এবং 2019 আপনি বেস ইয়ার ধরেন। ওকে? জি ম্যাম। আচ্ছা, তাহলে 1 নম্বর ফর্মুলা হচ্ছে ফাইন্ডিং দ্য কস্ট অফ সিপিআই বাস্কেট। 1 নম্বর ফর্মুলা কি কি বের করবেন? কস্ট অফ সিপিআই বাস্কেটের ফর্মুলা হচ্ছে যতগুলো কোয়ান্টিটি আছে এবং যতগুলো প্রাইস আছে ওই বছরের, সেটাকে আপনি বের করবেন জাস্ট প্রাইস ইনটু কোয়ান্টিটি, এবং যতগুলো আইটেম যোগ হবে। বুঝতে পেরেছেন? আমাদের আইটেম কয়টা আছে এখানে বলছি আমি, আর প্রাইস কয়টা আছে সেটাও বলছি। তাহলে কি হবে? প্রাইস ইনটু কোয়ান্টিটি, আর যতগুলো আইটেম হবে যোগ হবে। তাহলে আমার কি বের হবে? কস্ট অফ সিপিআই বাস্কেট। ঠিক আছে? জি ম্যাম। ওকে, বুঝতে পেরেছেন? জি ম্যাম। সুস্মিতা একাই কথা বলে তো, আর কেউ তো কিছু বলে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমাদের আইটেম গুলো ভাগ করি। প্রথম আইটেম হচ্ছে 2019 সালের। প্রথমের আইটেম গুলো লেখেন 2019 সালের। আইটেম হচ্ছে আপনার অরেঞ্জ, এবং নাম অরেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 10, আর প্রাইস হচ্ছে 1 টাকা। আর 2 নাম্বার আইটেম হচ্ছে ব্রেড, কোয়ান্টিটি হচ্ছে 5, প্রাইস হচ্ছে 8 টাকা। এগুলো সব হাইপোথেটিক্যাল, হ্যাঁ, ভাবার কিছু নয় ম্যাডাম অরেঞ্জের দাম কি এত কম হবে, এরকম ভাবার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমি বললাম 2019 সালের, রাইট? তাহলে আপনি 2019 সালেরটা পেয়ে গেলেন। এবার 2020 সালের আমি প্রাইস এবং কোয়ান্টিটি গুলি বলছি। 2020 সালের অরেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 10, প্রাইস হচ্ছে 2 টাকা। আর 2020 সালের ব্রেড হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 5, আর প্রাইস হচ্ছে 10 টাকা। তাহলে প্রথমে কস্ট অফ সিপিআই বাস্কেট 2019 সালেরটা বের করবেন, এরপরে কস্ট অফ সিপিআই 2020 সালেরটা বের করবেন। ছটপট করেন। ম্যাম 2019 সালের 50 আর 2020 এ বলে না মেয়েটা, বলবেন না তো, সবাইকে করতে দেন তো। বলে নেক্সট হচ্ছে সিপিআই এর অ্যাকচুয়াল যে সিপিআই সেটার ফর্মুলা। অ্যাকচুয়াল সিপিআই এর ফর্মুলা হচ্ছে সিপিআই, cost of CPI basket at current price divided by cost of CPI basket at base price. আবার বলছি, অ্যাকচুয়াল সিপিআই ফাইনালি আমরা বের করার ফর্মুলাটা হচ্ছে কস্ট অফ সিপিআই বাস্কেট এট কারেন্ট প্রাইস, যে ফিগারটা বের হবে তার সাথে ডিভাইড করবেন কস্ট অফ সিপিআই বাস্কেট এট বেস পিরিয়ড যেটা বের হবে ইনটু 100। তাহলে এখন আপনারা কস্ট সবগুলো বের করেন, সবগুলো ফিগার বের করেন, তারপরে আমরা বুঝতে পারবো ঘটনাটা কি দাঁড়ালো। 1 মিনিট সময় দিচ্ছি। এখন 2টা ফিগার বের করবেন। যা যা ফিগার বের হলো আপনারা ইকুয়েশন দিয়ে দিয়ে সব লিখে রাখেন। এখন 2টা ফিগার বের করবেন। একটা হচ্ছে সিপিআই
ফর 2019, সিপিআই ফর 2020। এবার ফাইনাল ফিগারটা বের করেন। সিপিআই ফর 2019, সিপিআই ফর 2020। এবার আমাকে বলেন সবার আগে কার শেষ হয়েছে, হ্যান্ড রেজ করে। সবার আগে কার শেষ হয়েছে, হ্যান্ড রেজ করেন। তাড়াতাড়ি হ্যান্ড রেজ করেন। কার শেষ হলো, হ্যান্ড রেজ করেন। সেকেন্ড কে? ওকে, থ্যাংক ইউ। সুস্মিতা, সবার আগে আপনি বলেন। জি ম্যাম, এখানে কারেন্ট প্রাইস 70 আর হলো কারেন্ট প্রাইস 70 কি? কস্ট অফ সিপিআই বাস্কেট। জি ম্যাম। হ্যাঁ, আর কস্ট অফ সিপিআই বাস্কেট বেজ ইয়ার আর 50। তাহলে আমার সিপিআই 2019 কত আসলো? ম্যাম 100 মানে 140। সিপিআই 2019। ম্যাম 100। হ্যাঁ, আর সিপিআই 2020 140। 140। আচ্ছা, থ্যাংক ইউ। প্রীতিকণা দাস, আপনার কি একই রেজাল্ট? জি ম্যাম। আচ্ছা, মোসাম্মদ ফারজানা, আপনার কি একই রেজাল্ট? ম্যাম। আচ্ছা, এখন পর্যন্ত করতে পেরেছেন। আর কেউ কি আছেন? শোনেন, কিছু করার নাই। ম্যাম আমি করছিলাম কিন্তু লাস্টের দিকে ভুল করে ফেলছি। ঠিক আছে, আমরা এখন দেখি আসলে ক্যালকুলেশনটা কিভাবে হলো। দেখা যাচ্ছে স্টুডেন্টস? জি ম্যাম। দেখেন, আপনাদেরকে এই ফিগার গুলো দেওয়া হয়েছিল। এইভাবে। তো কস্ট অফ সিপিআই বাস্কেটটা আমরা বের করেছিলাম প্রাইস ইনটু কোয়ান্টিটি 50, এবং এটা আমি 2000, এরা বলেছে ওদের মতো করে, আমি 2019 সাল আর 2020 সাল ধরেছিলাম। তাহলে প্রাইস ইনটু কোয়ান্টিটি, আপনি যদি একটা কমোডিটি পেয়ে যান তাহলে প্রাইস ইনটু কোয়ান্টিটি করে আরেকটা কমোডিটি আপনি জাস্ট প্লাস করবেন, দ্যাটস ইট, আর কিছু না। হ্যাঁ, এরপরে আপনার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আপনার কস্ট অফ সিপিআই বাস্কেট এট কারেন্ট প্রাইস, যেটা হচ্ছে আমার 70, আর কস্ট অফ সিপিআই বাস্কেট এট বেস প্রাইস সেটা হচ্ছে 50। এখন আমি বলেছি 2019 সালের সিপিআই মানে কি? 2019 সালের আপনার কারেন্ট প্রাইস এবং বেস প্রাইস দুটোই তো সেম, রাইট? সেই জন্য আমার সেম ফিগারই বসবে এবং 100 আসবে। আর 2020 সালেরটা হবে আমার 70 ডিভাইডেড বাই 50 ইন্টু 100, 140 আসবে। সো ঠিক যেরকম করে রিয়েল জিডিপি আমি বের করেছিলাম, রিয়েল জিডিপি আমি কারেন্ট ইয়ারও করতে পারি, বেস ইয়ারও করতে পারি, বাট নমিনাল জিডিপিতে আমরা হচ্ছে কারেন্ট ইয়ারে করে বেস ইয়ারের সাথে কম্পারিজন করতে পারি, ওই ইয়ারের প্রাইসের সাথে আমরা সেটাকে মাল্টিপ্লাই করি। সো বোঝা গেল স্টুডেন্টস? জি ম্যাম, বুঝতে পারছি। সবাই
জি ম্যাম। জি ম্যাম। মেইন টার্গেট, আমাদের মেইন টার্গেট হচ্ছে ইনফ্লেশন অবস্থাটা বোঝা, এবং সেটা এই ইনফ্লেশনের রেটটা বোঝার জন্য সিপিআই এর মাধ্যমে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এই ইনফ্লেশন রেটটা কি সেটা আমাকে বুঝতে হবে। ইনফ্লেশন রেটের আপনার ফর্মুলাটা হচ্ছে, লিখে রাখেন, ইনফ্লেশন রেট সিপিআই দিস ইয়ার minus CPI last year divided by CPI last year into 100. আবার বলছি, CPI this year minus CPI last year divided by CPI last year into 100. তাহলে আপনার কাছে সমস্ত ফিগার আছে, তাহলে ইনফ্লেশন রেট কত হবে বের করে ফেলেন, বসান। ম্যাম 40। সবার কি অবস্থা দেখি? ম্যাম 40 আসছে। সবাই করেন। জি ম্যাম 40 আসছে। সবার কি 40 এসছে? জি ম্যাম। জি ম্যাম। ফিগারটা কিভাবে সবার কিভাবে করেছেন বলেন? সিপিআই তো সিপিআই বাস্কেট ধরবেন না এখন, এখন আপনি সরাসরি আমাদের সিপিআই যেটা বের হয়েছে সেটা বলেন, সেটা কত? ম্যাম 140 দিস ম্যাম ইয়ার। 4 হয়েছে তো। ফর্মুলাটা বসান তো, কিভাবে বসাবেন দেখেন। ম্যাম 140 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 গুণন 100। কিন্তু এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন কত এসছে? ম্যাম 4 আসছে। ম্যাম 40 আসছে ম্যাম। পার্সেন্টেজ করেন, 100 দিতে হবে। এই দেখেন, এই যে ফিগার, এই ফর্মুলাতে বসান। ম্যাম 40 আসে। হ্যাঁ, যেটাই হোক আপনার সবার সেমই হবে। এখন এইভাবে আপনাকে ইনফ্লেশন রেটটা বের করতে হবে। আমাদের এখানে যেমন দেওয়া আছে ফিগারগুলো যখন দেওয়া থাকবে তখন তো বসানো কোনো ব্যাপার না, রাইট? কিন্তু ফিগারগুলো যদি দেওয়া না থাকে তখন কিন্তু আপনাকে ধীরে ধীরে সমস্ত স্টেপ করতে হবে। এখানে যেমন এই ফিগারটা কিন্তু ডিফারেন্ট ফিগার, বাট আপনাকে যদি আপ টু এতটুকু ফিগারটা দিয়ে বলে এখন আপনি ইনফ্লেশন রেটটা বের করেন, তখন কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। এখানে 2009 সালটাকে নিয়ে এসছে ওরা, সো ওটা আলাদা হবে। বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। সো এটা কি খুব টাফ কিছু? না ম্যাম। তাহলে হ্যাঁ, সবাই একটু বলেন দেখি, সবাই একটু বলেন, টাফ কিছু? না ম্যাম। ওকে, তাহলে আমরা সিপিআই এর মাধ্যমে কি করছি, আমরা ক্যালকুলেট করছি the price changes for each item in the predetermined basket of goods। আগে থেকেই ঠিক করা আছে, and ওদেরকে আমরা একটা অ্যাভারেজ করি। আসলে এখানে অ্যাভারেজটা ওভাবে চোখে পড়ছে না, মাত্র 2টা আইটেম, কিন্তু যখন অসংখ্য আইটেম থাকবে সেটাকে আমরা এভাবে ওয়েটেড অ্যাভারেজ করব। তাহলে আমাদের কাছে যদি আইটেম গুলো থাকে, প্রাইস গুলো থাকে, তাহলে আমরা কি এটা বের করতে পারবো না? জি ম্যাম। ইভেন আমরা এখন যেমন আমরা 2 ইয়ার্স এর করেছি, এখানে আমরা 2 ইয়ার্স এর করেছি, তাই না? একটা ইয়ার, 2 ইয়ার, এরকম 3 ইয়ার্স, 4 ইয়ার্স সবই করা যাবে। আমি যদি বলে দিই শুধু বেস ইয়ারটা, কোন ইয়ারটা বেস ইয়ার, তাহলে কি করবেন? 3 ইয়ার্স থাকলে কি করবেন? ঠিক যেরকম করে 2 ইয়ার্সটা করলেন, 3 ইয়ার্সটা বের করবেন, কিন্তু আপনি যখন কম্প্যারিজনটা করবেন তখন বেস ইয়ারের সাথে করবেন। দ্যাটস ইট। এরকম করে 4th ফিগারেও করা যাবে, বেস ইয়ারের সাথে কম্প্যারিজন করে করা যাবে। তার মানে আপনাকে ধরেন এখানে 2টো ইয়ার আছে, যদি 3টা ইয়ার থাকে তাহলে 3টা ইয়ারের জন্য সিপিআই কারেন্ট ইয়ার এবং সিপিআই লাস্ট ইয়ার মানে সেকেন্ড ইয়ারেরটা নেবেন, ঠিক আছে? 4টা ইয়ার থাকলে
সিপিআই দিস ইয়ার নেবেন, সিপিআই থার্ড ইয়ার নেবেন। 5টা ইয়ার থাকলে সিপিআই দিস ইয়ার নেবেন, সিপিআই ফোর্থ ইয়ার নেবেন। সো সিম্পল। ঠিক আছে, জি ম্যাম। পারা যাবে? জি ম্যাম। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের সিপিআই এবং আমরা সিপিআই এর মাধ্যমে আমাদের ইনফ্লেশন রেটটা আমরা কিভাবে বের করব এটা আমরা বুঝতে পেরেছি। আর ইনফ্লেশন রেটটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো একটা ইকোনমিতে মানুষের পারচেজিং পাওয়ারের স্ট্যাটাসটা কিরকম, প্রাইস লেভেলটা কিরকম, এবং একটা একটা আইডিয়া করা যেতে পারে আপনার ইকোনমি আসলে কোন দিকে যাচ্ছে। সো এখন এই যে ইনফ্লেশন রেটটা আমরা দেখলাম, এই ঠিক এইভাবে আমরা যখন জিডিপিটাকে আমরা দেখেছিলাম, জিডিপি, রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি, মনে আছে সবার? জি ম্যাম মনে আছে। ওই জিনিসটাকে আবার জিডিপি ডিফ্লেটর একটা আইডিয়া দিয়ে এটা বের করা যায়। এটা মানে হচ্ছে আমি যেভাবে সিপিআই বের করলাম ইনফ্লেশন রেটটাকে বোঝার জন্য, সেরকম আরো কিছু কনসেপ্ট আছে যেটার মাধ্যমে একটা আইডিয়া করা যেতে পারে আপনার ইকোনমিতে প্রাইস ইন্ডেক্সটা কিভাবে আপনি ডিটারমাইন করবেন। হ্যাঁ, তো অনেক কিছু আছে, সব তো আর আমরা করতে পারবো না। তারপরে এর ভিতরে একটা ফিগার আছে, সেটাকে বলছি আমরা জিডিপি ডিফ্লেটর। এটা একটু আমরা দেখি যে প্রাইস ইন্ডেক্সের অবস্থানটা বোঝার জন্য সিপিআই ছাড়া আর কি কি আছে। চেইনড সিপিআই, এটা হচ্ছে অনেকগুলো সিপিআই কে একসাথে কাউন্ট করে বিভিন্ন ফ্যাক্টর। পার্সোনাল কনজাম্পশন, শুধু একজন ব্যক্তির হচ্ছে পার্সোনাল কনজাম্পশনটাকে চিন্তা করে। আরেকটা হচ্ছে জিডিপি ডিফ্লেটর, তার মানে একটা দেশের প্রাইস ইন্ডেক্স, যেটা আমরা সিপিআই এর মাধ্যমে বুঝতে পারলাম যে একটা বাস্কেট অফ গুডস যদি আমার কাছে থাকে, আমার প্রিভেলিং প্রাইস এবং বেস ইয়ার প্রাইস, এই দুটোকে নিয়ে আমরা ইনফ্লেশনটাকে বুঝতে পারছি। আর কিভাবে আমার প্রাইসের ইন্ডেক্সটাকে আমরা যাচাই বাছাই করতে পারি, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইন্ডেক্স হচ্ছে জিডিপি ডিফ্লেটর। নামটা একটু ইন্টারেস্টিং, জিডিপি ডিফ্লেটর। এটা কি বলা হয়েছে দেখেন, it is an index of the prices of the items in consumption, investment, government expenditure and net exports, যেটা বের করা যাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যে ফিগারটা বের হয়, সেটা দিয়েও আমরা কিন্তু একটা ইকোনমিক ইনফ্লেশনের অবস্থানটা বুঝতে পারি। সো এই ফিগারটা একটু, এই ইকুয়েশনটা একটু দেখে নেবেন। জিডিপি ডিফ্লেটর মানে হচ্ছে নমিনাল জিডিপি divided by real GDP into 100. তাহলে আমরা অলরেডি জেনেছি নমিনাল জিডিপি কি, রিয়েল জিডিপি কি, সেটা আমার কাছে যখন বেরিয়ে আসবে তখন আমরা এই ফিগারে ফেলে দিয়ে জিডিপি ডিফ্লেটরটা বের করতে পারবো। পারবো তো? জি ম্যাম পারবো। সো এটা কি কোনো টাফ কিছু? না ম্যাম। তাহলে স্টুডেন্ট কতটুকু হচ্ছে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, রিয়েল জিডিপি একটা খুব বড় একটা ইন্ডিকেটর একটা দেশের গ্রোথ রেটটাকে বোঝার জন্য। ইনফ্লেশন রেটটা দিয়ে বোঝা যাচ্ছে ইকোনমির অবস্থা কিরকম। এরকম আরেকটা ফিগার আছে যেটা আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে গ্রোথ রেট একটা দেশের। যখন আমরা চিন্তা করি সেটাকে আমরা কিভাবে চিন্তা করি, মানে একটা দেশ অনেক দিন ধরে সে একটা অবস্থানে ছিল এবং তার ব্যবসা বাণিজ্য, ইকোনমির অ্যাক্টিভিটিস, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সবকিছু মিলিয়ে তাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি। হ্যাঁ, এখন বলা হচ্ছে ইকোনমিক গ্রোথ ইজ এ সাস্টেইনড এক্সপ্যানশন অফ প্রোডাকশন পসিবিলিটিস মেজার্ড অ্যাজ দ্য ইনক্রিজ ইন রিয়েল জিডিপি। আপনার একটা দেশে কতটুকু প্রোডাকশন সম্ভাবনা থাকতে পারে, যেটা রিয়েল জিডিপির মাধ্যমে আমি বিচার করব, সেটাকে বলা হচ্ছে আপনার গ্রোথ রেট। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো আমরা একটু খেয়াল করি একটা ফর্মুলা, ক্যালকুলেটিং গ্রোথ রেটস। দেখেন, রিয়েল জিডিপি গ্রোথ রেট, এটা যদি আমরা পেয়ে যাই বা দেওয়া হয়, তাহলে ফর্মুলাটা হবে রিয়েল জিডিপি ইন কারেন্ট ইয়ার, রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস ইয়ার, রিয়েল জিডিপি ইন প্রিভিয়াস আপনাকে ডিভাইড করতে হবে ইনটু 100। তাহলে এখন দেখেন, আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু রিয়েল জিডিপি কিভাবে বের করতে হয় জেনেছি, এবং রিয়েল জিডিপি বেস ইয়ারে কিভাবে বের করতে হয় জেনেছি। তাহলে এইগুলো ফিগার যদি আমাদের কাছে থাকে, তাহলে এই ফর্মুলায় বসিয়ে আমি একটা দেশের রিয়েল জিডিপি গ্রোথ রেটটা বের করতে পারবো। পারবো না?
জি ম্যাম পারবো। জি, সো ma'am. ভেরি সিম্পল, বাট ঘটনা হচ্ছে এই ফর্মুলাগুলোর দিয়ে আমরা বুঝতে পারি কিছু ইন্ডিকেটরস। হ্যাঁ, তাহলে আমার মনে হয় অনেকগুলো ফর্মুলা শিখে ফেলেছি, তো অনুরোধ করব ফর্মুলাগুলো খাতায় সুন্দর করে পয়েন্ট করে করে লিখে রাখবেন ইকুয়েশন গুলো, এবং নিজেরা টেস্ট করবেন। হ্যাঁ, যে কি হলো। আমি যেমন আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, নেক্সট ক্লাসে এটা নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, আমি একটু দাগিয়ে দিই আজকে যতটুকু পড়ানো হয়েছে, ঠিক আছে? জি ম্যাম। ওকে, নমিনাল জিডিপি এগুলো তো দাগিয়ে দিয়েছিলাম, রাইট? ম্যাম জি ম্যাম। আগের প্রশ্ন তো সব দেখানো ছিল। তারপরে আপনার আনএমপ্লয়মেন্ট সব তো দাগানো আছে, রাইট? জি ম্যাম আজকেরটা দাগালেই হবে, হুম। আগেগুলো তো সেটিতেই ছিল। হ্যাঁ ঠিক আছে, আজকেরটা। আচ্ছা, আজকেরটার জন্য আমাকে এখান থেকে করতে হবে প্রাইস লেভেল ইনফ্লেশন। আবার এত, হ্যাঁ। সো শোনেন, আমি হচ্ছে দাগিয়ে দিচ্ছি, মানে হচ্ছে যে আপনার যেমন অনেক থাকে যে সবকিছু কভার করা যায় না, যেমন এই যে দেখেন প্রাইস লেভেলটা আসলে আমাদের কেন চিন্তা করতে হবে, অনেক কিছু দিয়ে বোঝানো হয়েছে, সেটা আপনারা পড়ে নিতে পারেন। যে আসলে দেখেন এখানে বলা হয়েছে আপনি হোয়াট হোয়াট উইল ইট রিয়েলি কস্ট ইউ টু পে অফ ইউর স্টুডেন্ট লোন। এই কনসেপ্ট গুলো বাইরের দেশের জন্য ভেরি কমন। ওইখানে স্টুডেন্টরা আমাদের মতো এত কষ্ট করে ওদেরকে পে করে করতে হয় না, ওদের দেখা গভর্নমেন্ট অনেক লোনের ব্যবস্থা করে দেয়। তো তাকে সেই লোনটা পে অফ করার জন্য সে কিভাবে নিজেকে চিন্তা করবে, কারণ লোনটা শোধ হয় দিনে দিনে। ওই দিনে দিনে যখন শোধ হয় তখন প্রাইস লেভেলের একটা চেঞ্জেস আসে, সেটা তাকে কিভাবে ইম্প্যাক্ট করছে, এগুলো নিয়ে এখানে বোঝানো হয়েছে। যাই হোক, আপনারা পড়বেন প্রাইস লেভেলটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এটার জন্য প্রথমে পড়বেন এখান থেকে এই পর্যন্ত। তারপর why inflation and deflation are problems, এখান থেকে এই পর্যন্ত। এটার কোনো এক্সপ্লেনেশন লাগবে না, হ্যাঁ, পয়েন্ট গুলো পড়লেই হবে। এরপরে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা পুরোটা পড়বেন। আর এখানে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এর জায়গায় বলবেন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে আমেরিকান ইউএসএ তে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, ওই ডিপার্টমেন্টে কাজটা করে। আপনি এটাও বলতে পারেন যে ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স অ্যান্ড which is Bangladesh Bureau of Statistics in Bangladesh measures the price level by calculating the consumer price index, এভাবে বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তারপরে হচ্ছে আপনি কনস্ট্রাক্টিং দ্য সিপিআই কিভাবে করবেন, এখান থেকে এই পর্যন্ত। এর ভিতরে সিপিআই বাস্কেটটা একটু পড়তে হবে। সিপিআই বাস্কেটটা আপনি এই প্রথম প্যারাগ্রাফটা পড়বেন। এরপরে ক্যালকুলেটিং দ্য সিপিআই, ক্যালকুলেটিং দ্য সিপিআই এই 3টা পয়েন্ট। এরপরে আস্তে আস্তে ক্যালকুলেশনটা কিভাবে হবে, আমরা একটু আগে যে কথাগুলো বলছিলাম সেটারই সম্পূর্ণ ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আপনার ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে এই ডেসক্রিপশনটা দেওয়া আছে এই পার্ট এইগুলোতে। হ্যাঁ, আর আমি যেভাবে বুঝিয়েছি ওইভাবেও যদি ফলো করে তাও হয়ে যাবে। মোট কথা এই টেবিলের ফিগারগুলো, এখানে ডিফারেন্ট ফিগার, আমি নামগুলো জাস্ট চেঞ্জ করে দিয়েছি। সো আপনাদেরকেও যদি নামগুলো চেঞ্জ করে দেয় সেই নামগুলো ব্যবহার করবেন, কোন সালটা দেওয়া হয়েছে ব্যবহার করবেন। হ্যাঁ, এখানে 2 বছরের বলা হয়েছে, কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে। তো এগুলোর জন্য একটু পড়ে নিলেই হবে, এটা এত ডিটেলস মানে এটা ভয়ঙ্কর কিছু না। জাস্ট আপনি এই যে প্রথমে আপনি মাল্টিপ্লাইটা কিভাবে করলেন, তারপরে আবার দুটো আইটেম আছে, এটা যোগ হলে কি হবে, সবকিছু এটা জাস্ট ব্যাখ্যাটা বলা আছে। ফর্মুলা হচ্ছে এইটা, এটা লাগবে। আবার দেখেন ফর্মুলাতে সিপিআই বেস ইয়ার, সিপিআই কারেন্ট ইয়ার। হ্যাঁ, যেটা অনেকে ভুল করে কস্ট অফ বাস্কেটটা বলছিলেন, সেটা কিন্তু নয়। হ্যাঁ, এরপরে মেজারিং দ্য ইনফ্লেশন রেট, এই যে আছে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফিগার যদি দেওয়া থাকে
সিপিআই দিস ইয়ার, সিপিআই লাস্ট ইয়ার এর ফিগার যদি দেওয়া থাকে, সো হাউ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ইনফ্লেশন রেট। এটা করতে হবে। ঠিক আছে, এরপরে কি জিডিপি ডিফ্লেটর। আমরা দেখেছি যে সিপিআই ইন্ডেক্সের মধ্যে প্রাইস ইন্ডেক্স সিপিআই এর মতো আর কি উপায়ে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি, সেটার জন্য অল্টারনেটিভ প্রাইস ইন্ডেক্সেস নামগুলো কি কি এখান থেকে এই পর্যন্ত পড়বেন। এরপরে শুধু জিডিপি ডিফ্লেটরটা আপনাকে জানতে হবে, এই পর্যন্ত ফর্মুলাটা জানবেন এবং জিডিপি ডিফ্লেটরটার এক্সপ্লেনেশনটা আসলে কোথায় কাজে লাগছে সেটা বোঝার জন্য এই জায়গাটা পড়বেন। দিস ব্রডার প্রাইস ইন্ডেক্স, জিডিপি ডিফ্লেটর একটা ব্রডার প্রাইস ইন্ডেক্স, কারণ এখানে দেখেন রিয়েল জিডিপিও আসছে, নমিনাল জিডিপিও আসছে, তার মানে একটা ইকোনমির মোস্ট অফ দ্য গুডস এন্ড সার্ভিসেস ফিগার চলে আসছে। দ্যাট মিনস ইটস এ ব্রডার প্রাইস ইন্ডেক্স is appropriate for macroeconomics because it is a comprehensive measure of the cost of the real GDP basket of goods and services. আমরা সিপিআই এর মাধ্যমে একটা ইকোনমির একটা একটা প্রাইস, একটা বাস্কেট অফ গুডস এর আইডিয়া ঠিকই পাচ্ছি, বাট রিয়েল জিডিপির মাধ্যমে এটাকে আমরা আরো ক্লিয়ারলি আরো অনেক বড় এরিয়াতে পাচ্ছি, সেজন্য জিডিপি ডিফ্লেটরটা গুরুত্বপূর্ণ। এটা আর আমরা ইকোনমিক গ্রোথ রেট যেটা আমরা বললাম, যখন আপনার কাছে রিয়েল জিডিপি, নমিনাল জিডিপির আইডিয়াস গুলো ক্লিয়ার হয়ে গেল, নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড how the economy of each and every country is actually growing, and to understand you can find out the growth rate. So to find out the growth rate we can use the formula of growth rate. তখন আমরা গ্রোথ রেটের, ইকোনমিক গ্রোথ রেটের ফর্মুলাটা ব্যবহার করতে পারি। সেটা কি, এটা চলে যাচ্ছে কেন? ক্যালকুলেটিং দ্য গ্রোথ রেটস। সো এটা, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট প্র্যাকটিসের জন্য আপনারা করে নিতে পারেন, দ্যাটস ইট, খুব টাফ কিছু নয়। ঠিক আছে? জি ম্যাম। সো তাহলে এতটুকু